How are you, dear students? I hope you are well. I am also well. I am Abdul Wadud, Assistant English Teacher of Andar Manik Secondary Girls School, Koso Bagra. Dear students, giving you thanks. I am going to start my today's online class from English second paper on tag question. In my previous class, I discussed rule number 1 to 7. Today I am going to discuss from rule number 8. তো প্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে ট্যাগ কোশ্চেনের 1 থেকে 7 নম্বর রুল পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি 8 থেকে পরবর্তী যে রুলগুলো আছে সেগুলো। দেখো 8 নম্বর রুল হবে যদি বাক্যে অপারেটর অথবা অক্সিলারি ভার্ব, এতে কি অক্সিলারি ভার্ব, এখানে সাহায্যকারী ক্রিয়া উল্লেখ না থাকে, সাহায্যকারী ক্রিয়া দেখো এইখানে দেখো সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া উল্লেখ না থাকে, তাহলে যদি বাক্যে অপারেটর বা অক্সিলারি ভার্ব অর্থাৎ বাংলায় বলি সাহায্যকারী ক্রিয়া উল্লেখ না থাকে, তাহলে রোমান সংখ্যায় লিখবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু অথবা ডাস বলবে সাবজেক্ট হিসেবে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স এটা দেখো সুন্দর করে একটু তোলো, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এগুলো প্রত্যেকটা রুল একদম নিখুঁতভাবে রিয়ালাইজ করতে হবে, মুখস্থ রাখতে হবে, বিকল্প কোনো ব্যবস্থা নেই ট্যাগ কোশ্চেনে। আর এই 13-14টা বা আরো বেশি যতগুলো দরকার হবে রুল লিখে দেবে। এই রুলগুলো যদি তোমাদের মুখস্থ থাকে তোমরা এই পাসের ভিতরে পাস নির্ভুলভাবে নিশ্চিত সবাই পাবা। তো আমি কি লিখছি দেখো, যদি বাক্যে অপারেটর বা সাহায্যকারী ভার্ব অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া উল্লেখ না থাকে। আমি তোমাদের কয়টা অপারেটরের কথা বলেছিলাম গত ক্লাসে? কয়টা? 24টা। কয়টা? এখন তুমি দেখতেছো একটা বাক্য লেখা আছে, বাক্যের ভিতরে 24টার কোনোটা উল্লেখ নেই। কি নেই? তখন তুমি কি একটা কনফিউশনে করবে না যে আসলে স্যার বলল 24টা অপারেটর থাকবে, তার একটা উত্তরে আসবে কিন্তু 24টার কোনোটা নেই, আমি এখন কি করব? আর একটা কথা সবসময় মনে রাখবা, কোনো বাক্য সাহায্যকারী ভার্ব ছাড়া গঠিত হয় না। কি বলছি? কি বলছি কথাটা? 24টা অপারেটরের কোনো না কোনো একটা অপারেটর প্রত্যেকটা বাক্যের ভিতরে কি আছে? হয় উল্লেখ আছে, নয় গোপনে লুকানো অবস্থায় আছে। এখন যদি বলি যে স্যার আই গো, এর ভিতরে কি আছে? কোনো কিছু দেখা যায়? লক্ষ্য করো একটা উদাহরণ, আই গো অথবা লেখো হি প্লেট, আর একটা লিখলাম হি গোস, আর একটা লিখলাম আই অ্যাম ইটিং। আমি এখানে 4টা বাক্য লিখছি। প্রথম বাক্য আছে কি? আই গো। দ্বিতীয় বাক্য কি আছে? হি গোস। তৃতীয় বাক্য কি আছে? হি প্লেড। চতুর্থ বাক্য কি আছে? আই অ্যাম ইটিং। এখন দেখো এই বাক্যে কি অপারেটর আছে? অ্যাম আছে, তাহলে আমরা এটা মুছে ফেলি, আমরা অ্যাম পেয়ে গেছি।
এটা আমরা মুছে ফেললাম, আমরা এক পেয়েছি। এই বাক্যে কি কোনো সাহায্যকারী ভার্ব আছে? নেই। তখন আমি তোমাদের কি বললাম, কোনো বাক্য সাহায্যকারী ভার্ব ছাড়া হতে পারবে না। তাহলে এটার ভিতরে সাহায্যকারী ভার্ব আছে। কিভাবে আছে? লুকানো আছে। কি লুকানো আছে? যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তখন বুঝবা যে হয় ওর ভিতরে ডু আছে, নয় ডাজ আছে, নয় ডিড আছে। কি বলছি? হয় ডু, নয় ডাজ, নয় ডিড। এই তিনটা সাহায্যকারী ভার্বের কোনো একটা 100% আছে। এখন আমরা কিভাবে বলবো কি আছে? যদি বাক্যটি পাস্ট টেন্সে থাকে, কোন টেন্সে? ডু ডাজের পাস্ট টেন্স কি? ডিড। তো বাক্যটি যদি পাস্ট টেন্সে থাকে ওইখানে সাহায্যকারী ভার্ব লুকানো আছে, ডিড। কি আছে? সবাই বুঝতে পারছো? এই প্লেট, এটা কি প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? কিভাবে ছিলাম? ইডি যুক্ত আছে। আর প্রেজেন্ট টেন্সে কি পেলে থাকতো বা পেলেস থাকতো। এইখানে যখন পাস্ট টেন্স আছে তখন এর সাথে কি লুকানো আছে? ডিড। তাহলে কি সাহায্যকারী ভার্ব ছাড়া আছে বাক্য? এটা কিন্তু লুকানো আছে। এটা আমাদের বুঝে নিতে হবে। এইখানে কি আছে? ডিড আছে। তাহলে বাকি রইল কি? ডু আর ডাজ। তো প্রেজেন্ট টেন্সে হয় ডু আছে, নয় ডাজ আছে। কি বলছি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট টেন্স বলতে ইনডেফিনিট বোঝায়, কন্টিনিউয়াস বললে তুমি উল্লেখ থাকবে। তো প্রেজেন্ট টেন্সে কি আছে? ডু আছে অথবা ডাজ আছে। এখন ডু না ডাজ কিভাবে বলবো? যদি ভার্বের সাথে এস বা ইএস থাকে, কি থাকে? ইএস আছে অথবা এস। ঠিক আছে, যেমন মনে করো থাকলো হি রিডস, সে পড়ে, এস আছে। এই এস অথবা ইএস যদি থাকে, ডাজের সাথে কি ইএস যুক্ত আছে? তাহলে বলবা ডাজ বসবে। ওখানে ডাজ লুকানো আছে। কি আছে? ডাজ। তাহলে এস বা ইএস যদি থাকে তার সাথে কি থাকবে? ডাজ। বাকি হলো কি? তাহলে বাকি যে জায়গা আছে সেখানে ডু বসবে। যেমন এই যে প্রথমটা আই গো, আই, এ কিন্তু আই গো বাক্যটারে কিন্তু বলা হয় আই ডু গো। কখন বলা হয় জানো? বলতে পারবে কেন? আই গো আমি যাই, এই কথাটাকে আই ডু গো বলবো। কখন লেখা হয় আই ডু গো? কোনো কাজ বর্তমানকালে যদি জোর দিয়ে বোঝানো হয় তখন আই ডু গো বসে। কি বলছি? বর্তমানকালের কোনো কাজ জোর দিয়ে বোঝানো যদি হয় তখন কি বসে? আই ডু গো। যে আমি যাই, আমি যাই মানে আমি প্রতিদিনই যাই, যাই যাওয়াটা আমার দরকার বা জরুরি, এরকম চাপ দেওয়া হয় যদি। বুঝতে পারছো? তাহলে আমি গিয়েছিলাম, ঘটনাটা এমন তুমি গিয়েছিলে জানো, কিন্তু ওইখানে তুমি গেছো এই জিনিসটা কেউ বোঝাতে পারতেছে না বা কেউ সাক্ষ্য দিচ্ছে না। সাক্ষী যদি কেউ না দেয় তখন তুমি গেছো কি গেছো না একটা কনফিউশন না? কিন্তু তোমার প্রমাণ করতে হবে যে আমি গিয়েছিলাম। এই যাওয়াটা আমার জোরালো ভাবে প্রমাণ করতে হবে। তখন আমি ব্যবহার করবো কি? আই ডিড ওয়েন্ট হবে না গো হবে? গো হবে, কারণ একই বাক্যে দুইবার পর পর পাস্ট টেন্স হয় না। তখন হবে কি? আই ডিড ওয়েন্ট কিন্তু দেবা নাই, ওয়েন্ট কিন্তু হবে না। কেন কি? এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স। দুটো পাস্ট টেন্স একই জায়গায় বসে না, পাস্ট ফর্ম বসে না। তখন এই ওয়েন্টটা কি হবে? গো হবে। ওয়েন্টটা কি হবে? তো বলো যে স্যার গো তো প্রেজেন্ট টেন্স, আমি কিভাবে বুঝবো এটা পাস্ট টেন্স? এই ডিড দেখে বুঝবো। ডিডটা দেখে বুঝবো কি এটা পাস্ট টেন্স। ঠিক আছে, তাহলে আই ডিড গো আমি গিয়েছিলাম। এই যে যাওয়াটা আমার জোরালো বোঝানোর জন্য কি বসে? ডিড। ইউ ডু টেক এক্সারসাইজ, তুমি এক্সারসাইজ করবে। এই করার জন্য তোমাকে আমি জোর দিচ্ছি। ডাক্তার দে না আপনি এইটা করবেন, এইটা খাবেন, এইবার জোর দে না। ওই জোর বোঝানোর জন্য ওইখানে প্রেজেন্ট টেন্সে ডু ডাজ বসে, পাস্ট টেন্সে কি বসে? ডিড বসে। বুঝতে পারছো? আর স্বাভাবিকভাবে ব্যক্ত করতে গেলে ওইটার আনা হয় না, এই জন্য আমরা আই গো লিখি, হি গোস লিখি। ঠিক আছে, তো আমরা কি জানলাম? প্রেজেন্ট টেন্সে কি বসবে? ডু অথবা ডাজ। এখন ডু বসাবো না ডাজ বসাবো সাবজেক্টের উপর ভিত্তি করে। উত্তরে যে সাবজেক্টটা আমি দিব, উত্তরে সেই সাবজেক্টটা যদি এক বচন হয় তাহলে কি দেব? ডাজ। কোনো কারণে যদি সাবজেক্টটা বহু বচন হয়ে যায় তখন কি দেব? ডু। মনে থাকবে, ট্যাগ কোশ্চেনের উত্তর কোনো কারণে বহু বচন যদি হয়ে যায়, সাবজেক্টটা উত্তরে কি হয়ে গেছে? বহু বচন হয়ে গেছে, দে হয়ে গেছে, তখন আমি কি দেব? ডু। যদি এক বচন হয় তখন কি দেব? ডাজ। মনে থাকবে। আর পাস্ট টেন্সে কমান্ড ডিড বসবে, এখানে আর কোনো পার্থক্য নেই। এখন আমি তোমাদের এই যে আরেকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করে দেবো। আমি একটা ট্যাগ কোশ্চেনই মনে করে একটা एग्जांपल করাই। হি গোস, এই রকমের থাকবে বাক্যটার ফ্রেম। আর একটা লিখলাম দেখো খেয়াল করো, এভরিবডি গোস। দুটো বাক্য ক্ষেত্রে গোস আছে,
সাবজেক্ট কি দুটো বাক্যে এক না ভিন্ন? ভিন্ন। প্রথম বাক্যে কি আছে? হি। দ্বিতীয় বাক্যে কি আছে? এভরিবডি গোস, এভরিবডি, এভরিওয়ান, ঠিক আছে, এভরি পারসন। এখন খেয়াল করো নিখুঁতভাবে এই দুটোই কি কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? প্রেজেন্ট টেন্স। ট্যাগ কোশ্চেনে সর্বপ্রথম কি বসে? অপারেটর। সর্বপ্রথম কি বসে? একটা সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব কয়টা? 24টা। 24টার ভিতরে কয়টা আনবো আমি? যে কোনো একটা। কোনটা আনবো? যেটা এখানে দেওয়া আছে। আর দেওয়া যদি না থাকে তাহলে ডু ডাজ ডিড আনবো। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া আছে সরাসরি? নেই। না থাকলে আমাদের কি আনতে হবে? হয় ডু, নয় ডাজ, নয় ডিড। এটা কোন টেন্স আছে? প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমি ডু আনবো না ডাজ আনবো? হয় ডু নয় ডাজ। কি আনবো সেটা আমার পরে কথা। হয় ডু নয় ডাজ, ডিড আর আসবে না। তাহলে আমরা ছোট করে নিয়ে আসতেছি। এখন হয় ডু বসবে নয় ডাজ বসবে। এখন আমি ডু বসাবো না ডাজ বসাবো, এটা নির্ভর করবে কার পরে? কোন সাবজেক্ট? এই উত্তরে যে সাবজেক্ট আসবে। কি আসবে? উত্তরে। এখানে কি দেওয়া আছে? হি থাকলে কি বসে? হি বসে। কি বসে? সাবজেক্ট কিন্তু শেষে বসে, যেহেতু প্রশ্নবোধক। প্রশ্নবোধকের গঠন কি? অক্সিলারি ভার্ব, তারপরে নট, তারপরে সাবজেক্ট না? এই সাবজেক্ট কিন্তু শেষে বসে। ছোট হাতের না বড় হাতের? সর্বদা ছোট হাতের। শুধু একটা শব্দ বড় হাতের হবে, সেটা হচ্ছে গড বা আল্লাহকে বোঝানোর জন্য কখনো যদি হি ব্যবহার করা হয়, সেই হিটা বাক্যে যেথায় বসবে বড় হাতের এইচ, ছোট হাতের হি। ঈশ্বর গড বা ক্রিয়েটর আল্লাহকে যদি বোঝানো হয়, সৃষ্টিকর্তাকে বোঝানো হয়, সেখানে যদি আমরা হি ব্যবহার করি ওইখানে এইচটা কি হবে? বড় হাতের হবে। এখানে যদি আমি আল্লাহকে বুঝাইতাম বা গডকে বুঝাতাম, তখন আমি এইচটা কিন্তু বড় হাতের দিতাম। ঠিক আছে? এখানে ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এজন্য ছোট হাতের হবে। সবসময় ছোট হাতের হবে সাবজেক্ট। সাবজেক্ট হিসাবে কি বলবে এখানে? হি। এখন এইটা আছে কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। তো প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব হিসেবে কি বসে? 24টা অপারেটরের মধ্যে হতে ডু অথবা ডাজ। হির পরে কি বসে? ডাজ বসে। ধন্যবাদ, সবাই পারছো। এই কথাটা কিন্তু আমি অন্যান্য ক্লাসে জিজ্ঞাসা করে পারিনি। কেউ ডু বসে, কেউ ডাজ বসে, তোমরা একসাথে সবাই ডাজ বসে। ধন্যবাদ সবাইকে। তো এখানে কি বলবে? ডাজ। আমি শুরুতেই ডাজ বলি, শুরুতে ডাজ দিই, ডাজ দিলাম। এখন বাক্যটা কি হ্যাঁ বোধক আছে না না বোধক? হ্যাঁ বোধক। তাহলে উত্তর কি হবে? তাহলে এখানে কি আসবে? নট। নটটা সর্বদা সংক্ষিপ্ত রূপে বলবে, অর্থাৎ ওটা উঠিয়ে দেবা। ডাজেন্ট কি হবে? ডাজেন্ট হি। এটা কি বুঝতে পারছো সবাই? তাহলে আমরা ট্যাগে করছি বাক্যটি যদি হ্যাঁ বোধক হয় উত্তর হবে না বোধক। তাহলে এই বাক্যটি হ্যাঁ বোধক আছে না বোধক হবে, আমরা প্রথমেই মার্কিং করব। প্রথমে কি মার্কিং করব? যে বাক্যটা হ্যাঁ বোধক আছে, উত্তর আমার কি বোধক করতে হবে? না বোধক করতে হবে। তাহলে আমার মার্কিং করা হয়ে গেল। মার্কিং শেষ। এখন আমি দেখব সাহায্যকারী ভার্ব কোনটা উল্লেখ করা আছে। 24টার ভিতরে একটা না একটা থাকতেই হবে। এখানে 24টার ভিতরে কোনোটাই নেই। যদি না থাকে তখন আমরা জানি কি হয় ডু নয় ডাজ নয় ডিড। বাক্যটি প্রেজেন্ট টেন্স হলে ডু ডাজ, পাস্ট টেন্স হলে ডিড। তাহলে আমাদের টেন্স চিহ্নিত করতে হবে। তাহলে হি গোস কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে আমার ডু অথবা ডাজ আসবে। এখন আমি ডু না ডাজ এটাকে নির্ভর করব সাবজেক্টের উপর ভিত্তি করে। দেখতে পাই এখানে সাবজেক্ট কি আছে? হি। হি থাকলে হি বসে। তাহলে হির পরে সারা জীবন হি শি ইট। কি বলছি? হি শি ইট, হি শি ইট। এরপরে সারা জীবন ডাজ বসে। কি বসে? দিয়ে দিলাম সেই ডাজ। বাক্যটি আছে কি হ্যাঁ বোধক, দেব নট। ডাজেন্ট হি। সবাই বুঝতে পারছো? এখন দেখো এইখানে কি প্রথম অমনি বাক্যটি হ্যাঁ বোধক না না বোধক তাই চিহ্নিত করতে হবে। এভরিবডি গোস, প্রত্যেকে যায়। হ্যাঁ বোধক না না বোধক? হ্যাঁ বোধক। উত্তর কি হবে? আমরা ক্লিয়ার সবাই? এখন আমার উত্তর না বোধক করব। এখন কি সাহায্যকারী ভার্ব? কোন সাহায্যকারী ভার্ব কি আছে? নেই। আছে কি? প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সে সাহায্যকারী ভার্ব কি বসে? ডু অথবা ডাজ বসে। এখানে সাবজেক্ট কে? সাবজেক্ট কি? এভরিবডি। এভরিবডি বলতে কি একজনকে বোঝায় না সবাইকে বোঝায়? প্রত্যেককে বলতে কাদের বোঝাচ্ছে? কাদের মানে তোমাদের প্রত্যেককে যাবা, তার মানে কি সবাই যাবা, সবাইকে বোঝানো হচ্ছে। সবাই কি একজন না একের অধিক? একের অধিক যদি হয় তাহলে কি হি হবে, সি হবে, ইট হবে না দে হবে? কি হবে? তাহলে আমরা জানলাম কি এভরিবডি থাকলে কি বোঝায়? দে বোঝায়। কাকে নির্দেশ করে? দেখে। অর্থাৎ এভরিবডি যদি থাকে, এভরি দিয়ে কোনো ওয়ার্ড থাকে, কি বলছি? এভরি দিয়ে এনি ওয়ার্ড, এনি সেন্টেন্স স্টার্টেড উইথ এভরি, দ্য সাবজেক্ট ইজ মাস্ট প্লুরাল। এভরি দিয়ে কোনো বাক্য শুরু হলে সাবজেক্টটি অবশ্যই কয় বচন হবে?
প্লুরাল হবে, বহু বছর। কয় বছর? তাহলে এখানে কয় বছর? বহু বছরে কি বসে? হি সি ইট নাকি দে? এখানে কি দেব? সাবজেক্ট পেয়ে গেছি। সাবজেক্ট যদি পেয়ে যায়, এবার তোমরা বলো তো, সাবজেক্ট যদি পেয়ে যায় তাহলে দের পরে কি? ওটা তো প্রেজেন্ট টেন্স, তাই না? হয় ডু বসবে নয় ডাজ বসবে। বাক্যটি হ্যাঁ বোধক আছে, নটও বসবে। হয় ডু নয় ডাজ, তার সাথে নট, তার সাথে সাবজেক্ট আমরা বসাই দিয়েছি, প্রশ্নচিহ্ন দিয়ে দিয়েছি। বাকি হলো দুইটা, হয় ডু ডাজ, সাথে বসবে নট। এখন ডু বসবে না ডাজ বসবে, কে বলতে পারবে? দের পরে কি ডু বসে নাকি ডাজ বসে? ডুর পক্ষে কে কে আর ডাজের পক্ষে কে কে? ডাজের পক্ষে যে যে শেষে হাত জাগাও। একজনের হাত জাগাই না, কিন্তু দের পরে তো ডাজ বসবে। তারপরে কি দের পরে কি বসবে? শিওর তোমরা? আমার কথা একমত? ঠিক আছে, তোমাদের তাহলে শিখাইতে পারছি, তোমাদের ইংলিশ স্যার তোমাদের বুঝাইতে পারছে। মানে স্যারের সাথে তোমরা একমত হতে পারতেছো না, এত বড় পণ্ডিত হইছো। তার মানে তোমরা বিষয়টা বুঝতেই পারছো। দের পরে সারা জীবন ডু বসবে। কি বসবে? কোনোদিনও ডাজ হবে। ক্লিয়ার সবাই? এক জায়গা বসবে দের পরে ডাজ, সেটা আমি পরে বুঝাবো। একটা কৌশলগত একটা টেকনিক আছে, সেইখানে ডাজ বসে। যেমন আই পরে কি বসে? অ্যাম, তাই না? কিন্তু আই পরে ইজ বসে। এমন কিছু জায়গা আছে, এটা টেকনিক, এটা পরে ক্লাসে আমি শিখাবো। আমরা জানলাম কি দের পরে সারা জীবন কি বসবে? সবাই মনে থাকবে। ডাজ বলবা কোনোদিন? আজকে তো বলনি, আর কোনোদিন বলবো না, ঠিক আছে? দের পরে কি বসবে? ডু দিয়ে দেবো আমরা, ডু। ছোট হাতের কিন্তু সব আগেই বলে নিছি, ডু। বাক্যটি কি বোধক আছে? হ্যাঁ বোধক। ডোন্ট কি বসবে? ডোন্ট দে। ডোন্ট দে বানানে কিন্তু অনেকে, তোমরা না, অনেকে টি এইচ এ ওয়াই লেখে। এটা কি দে হবে? হবে না। এইটা খেয়াল করো, বানানটা অবশ্যই নির্ভুল লিখতে হবে। টি এইচ ই ওয়াই, দে। দে কেউ বলে দেয়, দেয় লিখো না কেউ, দে। তাহলে আমরা এটা কাছাকাছি লিখি, ভালো লাগবে দেখতে। লক্ষ্য করো, এভরিবডি গোস, উত্তর কি হবে? ডোন্ট দে। তোমাদের মনে একটা প্রশ্ন আছে, স্যার এখানেও গোস, এখানেও গোস, এখানে ডাজ হলো, এখানে ডু কেন হলো? ডু হবে না ডাজ হবে, এটা নির্ভর করবে সাবজেক্টের উপর। কার পর? এখানে যেহেতু উত্তরের সাবজেক্ট হি বসেছিল, যার কারণে আমরা ডাজ বসিয়েছি। এখানে যেহেতু সাবজেক্ট দে বসেছে, এর কারণে আমরা কি বসাইছি? ডু বসাইছি। ঠিক আছে? এখন কিন্তু আরেকটা প্রশ্ন তৈরি হলো যে স্যার কোথায় কোথায় দে বসবে? সাবজেক্টে কি কি শব্দ থাকলে দে আসে? একটা প্রশ্ন না? আমরা জানলাম যে এভরি দিয়ে যুক্ত হইলে দে বসে। আর এভরি ছাড়াও তো আরো অনেক ওয়ার্ড আছে যেগুলো থাকলে সাবজেক্টে উত্তরে কি আসবে? সাবজেক্ট হিসেবে দে আসবে। সেই শব্দগুলো আমাদের কি করতে হবে? চিনতে হবে। এখন লেখো সাবজেক্ট, এটা লেখা আছে সবাই? এবার 9 নম্বর রুল রাখো। নয় নম্বর লেখো অল, এভরি, সাম, ফিউ, মোস্ট অফ দা, না, nobody, no one, plural, plural word সাবজেক্ট হিসেবে বসলে উত্তরে দে হবে। আরো আছে, এগুলো সাধারণত সচরাচর বসে। লিখছো? আরো কয়েকটা শব্দ আছে, যখন আমাদের বাদবে তখন আমরা আলোচনা করবো। এখন শুধু আমরা এই যেগুলো মেইন বা সচরাচর আসে সেগুলো আমরা জানবো। তাহলে জানলাম কি অল, অল যদি কোনো সাবজেক্টে বসে তাহলে উত্তরে সাবজেক্ট হিসেবে কি আসবে? দে বসবে। বুঝতে পারছো? কোথাও তো এভরি থাকে, এভরি করে যা এভরিবডি,
every man, everybody, every man, everyone, every person, every father, every mother. কি আসবে উত্তরে? দে। উত্তর কি আসবে? দে। উত্তর কি আসবে? সামের পর সাম যে থাকে, সাম পিপল, তার উত্তর কি আসবে? দে। ফিউ, ফিউ অর্থাৎ অল্প সংখ্যক। অল্প সংখ্যক কি এক না একের বেশি? অল্প সংখ্যক স্টুডেন্ট এসেছে, অল্প সংখ্যক স্টুডেন্ট উত্তর না দেওয়া রয়েছে, তো অল্প সংখ্যক কি একের অধিক না? এরকম। মোস্ট অফ দা থাকে সবসময় প্লুরাল হয়, মোস্ট অফ দা পিপল, এখানে মোস্ট থাকলে দে আসবে, ঠিক আছে? মোস্ট অফ দা। তারপরে নান, নান মানে কেউই না। কেউই না বলতে কি একজনকে বুঝায় না, এই স্কুলের সবাইকে বুঝাচ্ছে, কেউই অনুপস্থিত না। তার মানে কি, তার অর্থ কি সবাই উপস্থিত, তাই না? তো সবাই উপস্থিত বুঝাতে আমরা নান ব্যবহার করি। নান ইজ অ্যাবসেন্ট, কেউই অনুপস্থিত না, তখন উত্তরে কি হবে? দে আসবে। সাবজেক্ট হিসেবে উত্তর কি আসবে? দে। তারপরে নো অন, নো বডি এবং প্লুরাল ওয়ার্ড। প্লুরাল অর্থ কি, বহুবচনের কোনো শব্দ যদি সাবজেক্টে আসে, সাবজেক্ট হিসেবে বসলে উত্তরে কি হবে? দে হবে। এখন আমি কয়টা শব্দ লিখবো, তোমরা বলবা এই সাবজেক্টে দে হবে কি হবে? আমি লিখলাম টিরিস। কি লিখলাম? টিরিস আর ইউজফুল, গাছেরা উপকারী। এখানে টিরিস কয় বছর? এক বছর না বহু বছর? কয় বছর? উত্তরে কি আসবে? দে। এখানে অপারেটর আছে, বাক্যটা হ্যাঁ বোধক না না বোধক? হ্যাঁ বোধক। উত্তরে কি হবে? না বোধক। তাহলে আর এর সাথে কি হবে? আরএন। কি হবে? সবাই কি বুঝতে পারছো? ট্যাগ কোশ্চেন কঠিন কিছু, খালি আমাদের সূত্রগুলো আয়ত্ত করতে হবে, ম্যাজিক হচ্ছে সূত্রের ভিতরে। যদি বলি এভরি মাদার, প্রত্যেক মা, লাভস হার, আর কেন দিলাম? মহিলা, এজন্য লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসেন। এখানে কি এভরি আছে? হ্যাঁ। সাবজেক্ট এক বছর না বহু বছর? বহু বছর। কি হবে? দে হবে। তার লাভস প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে যদি থাকে কি বসে? ডু অথবা ডাস। হ্যাঁ বোধক আছে, নট বসবে। এখন এইখানে যখন এভরি মাদার আছে, আগে আমরা সাবজেক্ট বিবেচনা করব, তারপরে সাহায্যকারী ভার্ব বসাবো, ঠিক আছে? এভরি মাদার যখন আসে তখন কি বসে? দের পরে কি ডাজ হয় না ডু হয়? ডু হয়। কি হয়? দিলাম সেই ডু, বাক্যটি আছে হ্যাঁ বোধক আসবে নট, ডোন্ট দে। ক্লিয়ার? এখন তোমরা ডাজ দেখেও আপনি ডাজেন্ট দেবা না, এখানে লাভস দেখে আপনি ডাজেন্ট দেবা না, গোজ দেখে আপনি ডাজেন্ট দেবা না, কোনো অবস্থাতে না। আমার প্রথম কাজ হচ্ছে এখানে সাবজেক্টকে চিহ্নিত করা। সাবজেক্ট কে বলবে? সাবজেক্টটা আমি আগে বসাবো, ওই সাবজেক্টের পরে ভার্বটা কেমন হয়, ডাজ হয় নাকি ডু হয়, সেইটা বিবেচনা করে দেব, ঠিক আছে? এখানে গোজ থাকুক আর গো থাকুক, লাভস থাকুক আর লাভ থাকুক, পেলে থাকুক আর প্লেস থাকুক, এটা আমার বিবেচনার বিষয় না। আমার বিবেচনার বিষয় হচ্ছে এখানে সাবজেক্টকে, ওই সাবজেক্ট থাকলে উত্তরে কি আসে সাবজেক্ট, সেইটা আমি প্রথম বসাবো। এরপরে আমি বিবেচনা করবো এই সাবজেক্টের পরে কি বসে, ডু বসে নাকি ডাজ বসে। আর যদি ডিড বসে তো ডিড বসে, ওটা তো বিবেচনার দরকার নেই। প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ কোনটা বসবে এটা নির্ভর করবে সাবজেক্টের পরে। ইজ বসবে না আর বসবে, খেয়াল করো। আরেকটা ধরো, এভরিওয়ান ইজ সাউন্ড। এই সাউন্ড শব্দের অর্থ কি বলতে পারো? এখানে সাউন্ড শব্দের অর্থ কি? সাউন্ড শব্দের বাংলা অর্থ কি? শব্দ। এইখানে সাউন্ড অর্থ সুস্থ। সাউন্ড অর্থ কি? সুস্থ। বলে না যে সেফ অ্যান্ড সাউন্ড, মানে নিরাপদে পৌঁছাও। সেফ অ্যান্ড সাউন্ড, নিরাপদে পৌঁছানো বলতে সেফ অ্যান্ড সাউন্ড ফ্রেজ ব্যবহার করা হয়। এভরি অন, এভরিবডি, এভরি পারসন, এভরি ওয়ান, এভরি মাদার, এভরি ফাদার, যা থাকুক, এভরি অন ইজ সাউন্ড, প্রত্যেকে সুস্থ। এখন এখানে কি আছে? আমি অনলি টপ করে আমি কি ইজ নট দেব? কখনো দেব না। কি করব না? কখনো আমি ইজ নট দিব না। আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্টকে চিহ্নিত করা। কাকে? এখানে সাবজেক্ট কি আছে? এভরি। এভরি দিয়ে যদি কোনো সাবজেক্ট শুরু হয় তাহলে উত্তরে কি আসে? দে। খেয়াল করো কত সুন্দর জিনিস দিলাম আমি, দে। দে দিয়েছি, তো দে যখন দিলাম এখন তোমরাই বলবা দের পরে কি ইজ বসে নাকি আর বসে? দে আর। যদি তুমি ইজ দাও হবে? কেন হবে না? আমার এখানে সাবজেক্ট তো দে বইছে। দে এই বাক্যটাকে নিয়ন্ত্রণ করবে, প্রশ্নটাকে কে নিয়ন্ত্রণ করবে?
দে, এখন দে যা বুঝাবে তাই বসাতে হবে। দে এর পরে সবসময় কি বসে? আর বসে, ইজ বসে না, এজন্য হবে কি আর। বাক্যটি কোথাও কি নট আছে? তাহলে কি আসবে? নট। আর নট দে। সবাই কি বুঝতে পারছো? তাহলে আমরা আগে কি সাহায্যকারী ভার্ব বসাবো নাকি আগে সাবজেক্ট? সাবজেক্ট। এটা কিন্তু সবাই ভুল করে। প্রথমে সাহায্যকারী ভার্ব লিখে হলো ওই অনুপাতে বসাইতে ইজ নট। যে বাক্যটা হ্যাঁ বোধক আছে, ইজ আছে, সাহায্যকারী ভার্ব, তো অপারেটরের একটা বসবে, তার সাথে নট বসবে, স্যার বলছে টপ করে ইজ বসাইতে, সাথে নট বসাই দিয়ে এনে পরিবর্তে দিয়ে দে হবে। আর কিন্তু হলো না। এজন্য আমার আগে সাবজেক্ট বসাবো। এগুলো কিন্তু তোমরা একদম নিখুঁতভাবে তোমাদের শেখানো হচ্ছে। মৃদুলার এক ছিল, সেও কিন্তু ওই যে ইজেন্ট দিয়ে বসাই দিত, ধরাই দেওয়ার পরে বলতো যে ব্যাপারটা এরকম। ওগুলো কিন্তু আগে খেয়াল, ওই অধিকাংশ স্টুডেন্ট করে কি এখানে অপারেটর দেখে ওই টপ করে ওটা বসাই দিয়ে ওর সাথে নট দিয়ে দেয়, পরে উনি দিয়ে দেয়। ওই সময় পরীক্ষার সময় ওই ব্যস্ততায় ওই খেয়ালটুক থাকে না যে ইজেন্ট পরে তো ইজেন্টের পরে তো দে বসে না। এই কথাটুকু ওই সময় ব্যস্ততার কারণে খেয়াল থাকে না, একটা ভুল করে। এই জন্য আমাদের প্রথম কাজ সাবজেক্ট কে বসে তাই বসাবো, তারপরে আমি ওই দের পরে কি বসে বা হির পরে কি বসে সেই অনুযায়ী বসাবো। বুঝতে পারছো? এবার লেখো কয় নম্বর রুল? 10 নম্বর লেখো। নট সর্বদা সংক্ষিপ্ত আকারে বলবে। নট সর্বদা সংক্ষিপ্ত রূপে বলবে। সংক্ষিপ্ত রূপ কেমন? ব্র্যাকেট রাখো, এন দিয়ে অবস্ট্রোক দিয়ে টি, নট, এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। 11 নম্বর লেখো নিচের শব্দগুলো বাক্যাংশ না বোধক অর্থ দেয়। নিচের শব্দগুলো অথবা বাক্যাংশ না বোধক অর্থ দেয়। সব সময় নিচের শব্দগুলো যা লিখবো বা বাক্যাংশ যা লিখবো এটা সর্বদা কি বোধক অর্থ দেবে? না বোধক অর্থ দেয়। এখন লেখো নট যদি কোথাও থাকে, নেভার, নান, নো ওয়ান, নোবডি। তারপরে নোর পরে শূন্যস্থান দাও, যা থাকবে নোর পরে এখানে যা থাকবে তারপরে না বোধক অর্থ দেবে সে। নট, নেভার, নান, নো ওয়ান, নোবডি, নোর পরে যা থাকুক, ঠিক আছে? নো পারসন, হার্ডলি, scarcely, seldom, rarely, no sooner। এই নটটা বড় হাতে দাও, সেটা ভালো হবে। একটা বড় হাতে দাও প্রথম। নট যদি কোনো বাক্যে থেকে নাম টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস ভার্ব ফর্ম। টুর পরে অ্যাডজেক্টিভ, এরপর টু প্লাস প্রেজেন্ট ফর্ম থাকে, যেমন ইজ টু সি, সে এতই অসুস্থ কথা বলতে পারে না। এই কয়টা লেখো, সচরাচর এইগুলো বাদ, এই স্যার ব্যতিক্রম বাদ দিয়ে আমি বলে দেবো তোমাদের, প্র্যাকটিস করতে গেলে তখন আমাদের বাদ। দ্রুত হাত চালুকে লেখো। লেখা শেষ? দেখো নিচের শব্দগুলো সর্বদা কি বোধক অর্থ দেবে? না বোধক। শব্দগুলো বা বাক্য অংশগুলো, নট যদি কোনো বাক্যে দেখো না বোধক, নেভার যদি দেখো না বোধক, নান যদি দেখো না বোধক, নো ওয়ান যদি দেখো না বোধক, নো বডি যদি দেখো না বোধক, নোর পরে যা বসুক, নো ম্যান, নো পারসন, নো ম্যাটার। হার্ডলি থাকলে না বোধক, স্কার্সলি থাকলে
নাবোধক, সেলডম থাকলে নাবোধক, রেয়ারলি থাকলে নাবোধক, নো সুনার থাকলে নাবোধক। টুর পরে অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ ভার্ব টু প্লাস প্রেজেন্ট ফর্ম, যেমন হি ইজ টু সিক টু টক, সে এতই অসুস্থ কথা বলতে পারে না। এটা কি কোথাও নট আছে? কিন্তু নাবোধক অর্থ দিচ্ছে, সে এতই দুর্বল কথা বলতে। সিক অর্থ কি? অসুস্থ। সিক অর্থ কি? অসুস্থ। অথবা হি ইজ টু উইক টু টক, সে এতই দুর্বল কথা বলতে পারে না। অথবা হি ইজ টু সিক টু টক, সে এতই, সিক অর্থ কি? অসুস্থ কথা বলতে পারে না, বা এতই দুর্বল কথা বলতে পারে না। উইক যা থাকবে সেইগুলো অর্থ করবা নাথিং। আরো দুটো শব্দ লেখো, ফিউ লিটল, ফিউ লিটল, LITTL, ফিউ লিটল, ফিউ লিটল, এগুলো খেয়াল করো। হয়েছে? এই যে ফিউ, এখন দেখো ফিউর আগে কি আমি কোনো আর্টিকেল দিয়েছি?